वेलकम फ्रेंड्स दिस इज़ आवर फोर्थ টিউটোরিয়াল। তো এটা স্টার্ট হচ্ছে ফ্রম চ্যাপ্টার 11 প্রাইসিং অ্যান্ড ভ্যালুয়েশন ইন লাইফ ইন্স্যুরেন্স। তো এখানে আমরা কি দেখব যে একটা ইন্স্যুরেন্স পলিসির বেসিক প্রাইসিংয়ের মধ্যে কি কি এলিমেন্টস থাকে এবং সেটা কিভাবে করা যেতে পারে, মানে কি কি কনসিডার করা হয় তার একটা আইডিয়া। বেসিক্যালি এইটাকে অ্যাকচুয়ারিয়াল সায়েন্স বলে এবং ওর জন্য আলাদা একটা পুরো উইং আছে যারা অ্যাকচুয়ারিজ হয়, যারা এইগুলো বের করে যে এক্স্যাক্ট কত প্রিমিয়াম হলে সেটা ঠিক হবে। তার মধ্যে অনেক কিছু ক্যালকুলেশন থাকে, তো অত ডিটেলস নয়, বাট বেসিক একটা আইডিয়া আমরা এর মধ্যে নিজেদের মধ্যে একটা আইডিয়া রাখবো যে কীভাবে কী কী হয়, কী কী পার্টস থাকে। তো লেট আস সি ইন্স্যুরেন্স প্রাইসিং বেসিক এলিমেন্টস। বেসিক ফার্স্ট এলিমেন্ট হচ্ছে প্রিমিয়াম। অর্ডিনারি ল্যাঙ্গুয়েজে প্রিমিয়াম বলতে যে টাকাটা দেওয়া হয়, মানে কাস্টমার বা পলিসি হোল্ডার দেয় ইন্স্যুরেন্স কোম্পানিকে, এবং তার বদলে ইন্স্যুরেন্স কোম্পানি তাকে একটা ইন্স্যুরেন্স পলিসি দেয়। ইন্ডিভিজুয়াল পেজ প্রিমিয়াম, ইন্স্যুরেন্স কোম্পানি প্রোভাইডস ইন্স্যুরেন্স কভার। The rates that are printed in these tables are known as office premiums. তো কিছু টেবিলস থাকে, এই টেবিল, এই চার্টস টেবিলস, এখন তো আর টেবিলসের ব্যাপার নেই, এখন সবই আপনার হয়ে গেছে কি অ্যাপসে হয়ে গেছে, ওখানে পুট করলেই বেরিয়ে যায় অটোমেটিক। তো বাট ওরাও ওদের যে ব্যাক এন্ডে যে ক্যালকুলেশনটা হয় তার জন্য এই টেবিলস থেকেই ইনপুট হয়। এই টেবিলসগুলো অ্যাকচুয়ারি ডিপার্টমেন্ট ফলো করে। তো একটা এক্সাম্পল দিচ্ছি, দ্য প্রিমিয়াম ফর এ 20-year endowment policy for a given age is rupees 4,800. It means that 4,800 has to be paid each year for 20 years. 20 বছর ধরে 4,800 টাকা দিতে হবে, তবেই গিয়ে কিন্তু কভারেজটা দেবে কোম্পানি। However, it is possible to have some policies in which premiums are payable only in the first few years, যেগুলোকে বলা হয় লিমিটেড পেমেন্ট প্রিমিয়াম পলিসিস। আবার দেয়ার আর সাম সিঙ্গেল প্রিমিয়াম কন্ট্রাক্টস অলসো, এখানে একবারই দেবে আর হোল লাইফে কভার পাবে। রিবেটস হোল লাইফে কভার পাবে বা একটা টার্ম অবধি কভার পাবে, সেটাও দুরকমই হয়। রিবেটস, তো লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিজ মে অলসো অফার সার্টেন রিবেটস। তার মধ্যে সাম অ্যাসিওর্ডের রিবেটস, যখন হায়ার সাম অ্যাসিওর্ডস কেউ নেয় তার জন্য কোম্পানি কিছু রিবেট দেয়। রিবেট ফর মোড অফ প্রিমিয়াম, ইয়ারলি মোডে দিচ্ছে তার জন্য রিবেট দিল, হাফ ইয়ারলি মোডে দিচ্ছে তার জন্য রিবেট দিল। হ্যাঁ, যাদের একসাথে অনেকগুলো টাকা দিচ্ছে তাই। এক্সট্রা চার্জেস হচ্ছে স্ট্যান্ডার্ড লাইফের পরে যেগুলো অর্ডিনারি রেটস হলো, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হয়তো সাব স্ট্যান্ডার্ড লাইফ হলো, হয়তো তার হার্টের সমস্যা আছে, ডায়াবেটিস আছে, বা তার কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, মেনি কেসেস হতে পারে। সেটা সাবস্ট্যান্ডার্ড তার ফিজিক্যাল হেলথ ওয়াইজও হতে পারে, ফিনান্সিয়ালিও সাবস্ট্যান্ডার্ড লাইফ হতে পারে। তো সেইগুলোর ক্ষেত্রে এক্সট্রা চার্জেস হয়। তার অকুপেশনাল হ্যাজার্ডসের জন্য সাবস্ট্যান্ডার্ড লাইফ ধরা হয় অনেক সময়। কেউ হয়তো হাই ভোল্টেজ ইলেকট্রিসিটি লাইনে কাজ করছে, তো তাকে আমি এক্সট্রা প্রিমিয়াম চার্জ করি। এ লাইফ ইন্স্যুরার মে অফার এ ডাবল অ্যাক্সিডেন্ট বেনিফিট ডিএবি। ওকে, যে অ্যাক্সিডেন্ট হলে আমি ডাবল কভারেজ দেব। সিমিলারলি এ বেনিফিট অ্যাজ পার্মানেন্ট ডিসেবিলিটি, কোনো ডিসেবিলিটি হলো সেক্ষেত্রে প্রিমিয়াম কোম্পানি চালাবে, আরও কিছু হয়তো বেনিফিটস দেবে, সেটা ডিপেন্ড করছে সেই পার্টিকুলার প্রোডাক্টে কী আছে। ডিটারমাইনিং দ্য প্রিমিয়াম কী ভাবে আমরা ডিটারমাইন করি? প্রথমত হচ্ছে মর্টালিটি হচ্ছে যে এই লোকটা মারা যাওয়ার চান্স কত, সেইটা একটা সেইগুলো রিসার্চ হয়, তার জন্য স্যাম্পলিং টেস্টিংস হয়, প্রবাবিলিটি টেস্টিং হয়, এবং তারপরে গভর্নমেন্ট ডেটাসও ইউজ হয়। তাই দিয়ে বিচার করা হয় যে এই পার্টিকুলার এজ গ্রুপের, এই পার্টিকুলার ইনকাম গ্রুপের একটা লোকের মর্টালিটি রেট কত, মারা যাওয়ার চান্স কত। একটা 55 এজের লোকের মারা যাওয়ার চান্স বেশি ধরা হবে, একটা 20 ইয়ার এজের লোকের মারা যাওয়ার চান্স কম ধরা হবে। ইন্টারেস্টস, যে ওর ওপরে কি কোম্পানি কি ইন্টারেস্ট দেবে, কি বেনিফিট দেবে। এক্সপেন্সেস, কোম্পানির কি এক্সপেন্সেস আছে, অনেক এক্সপেন্সেস থাকে একটা পলিসির পেছনে। তার ম্যান আওয়ার আছে, তার ম্যান পাওয়ার আছে, তার
অফিস এক্সপেন্সেস আছে, তার আদার এক্সপেন্সেস আছে। রিজার্ভস, যে একটা ফান্ড যেটা রিজার্ভ আছে সেইটাকে মাথায় রাখতে হবে, কত পলিসি হচ্ছে তার উপরেও নির্ভর করে। বোনাস, যেটা একটা বোনাস হিসেবে কোম্পানি দেয় প্রত্যেকটা পলিসি হোল্ডারকে, সেটার একটা পার্ট কিন্তু ওই প্রিমিয়াম থেকে যায়। কম্পোনেন্টস অফ প্রিমিয়াম: মর্টালিটি, বোনাস লোডিং, রিজার্ভস, এক্সপেন্সেস অফ ম্যানেজমেন্ট আর ইন্টারেস্ট। মর্টালিটি হচ্ছে যে ওই যে বললাম মারা যাওয়ার চান্স কত, সেটা মর্টালিটি টেবিল থেকে বের করা হয়। একটা ছোট্ট অঙ্ক আছে, মর্টালিটি রেট for age 35 is 0.0035. It implies that out of every 1,000 people who are alive as on age 35, 3.5 or 35 out of 10,000 are expected to die between age 35 and 36. মানে হাজার, এটা 0.0035 হচ্ছে 35 এর, তাহলে সরি 0.0035 হচ্ছে 100। তো ইন দ্যাট কেস 1000 পিপলে যাদের এজ 35, ওর মধ্যে মাত্র 3.5 জন মারা যাওয়ার চান্স আছে, এবং 10,000-এর মধ্যে 35 জন মারা যাওয়ার চান্স আছে। কীভাবে ক্যালকুলেট করবে? 0.0035 ইন্টু 1000 সাম অ্যাসিওর মানে হচ্ছে 3.5 per 1000 sum assured. Table may be used to calculate mortality cost of different ages. For example, the rate of 0.0035 for age 35 implies a cost of insurance of 0.0035 into 1000, that is 3.5 per 1000 sum assured. এটাকে রিস্ক প্রিমিয়াম বলে এই কস্টটা। ওকে, তো হায়ার এজেসের জন্য রিস্ক প্রিমিয়াম বেশি হয়। একটা 35 এজের যে লোক আছে, আমি এটা আগেই বললাম, we need to have 5 per 1000 to meet the cost of insurance after 5 years, and if we assume a rate of 6%, the present value of rupees 5 payable after 5 years would be 3.74. If instead of 6% we were to assume 10%, the present value would be only 3.1. মানে আমি যদি প্রতি 1000-এ 5 টাকা চাই কস্ট অফ ইন্স্যুরেন্স 5 বছর পরে 6% রেট অফ ইন্টারেস্টে, তাহলে আমি সেটা কীভাবে বের করব? 5 বছর পরে ওটার ভ্যালুটা 3.74 হয়ে যাবে। যদি 6%-এর জায়গায় আমার 10% আমি ইন্টারেস্ট অ্যাজিউম করি, তাহলে ওটা হয়ে যাবে 3 টাকা 10 পয়সা, মানে ভ্যালুয়েশনটা কমছে। তো আমরা মর্টালিটি যে অ্যান্ড ইন্টারেস্টের 2 মেজর কনক্লুশনস পাই। একটা হচ্ছে হায়ার দ্য প্রিমিয়াম, যত মর্টালিটি রেট বেশি হবে প্রিমিয়াম তত বেশি হবে, আর হায়ার দ্য ইন্টারেস্ট রেট অ্যাজিউম লোয়ার দ্য প্রিমিয়াম। মর্টালিটি রেট বেশি হলে প্রিমিয়াম বেশি হবে, আর যদি ইন্টারেস্ট রেটটাকে বেশি ধরা হয় তাহলে প্রিমিয়ামটা কম হবে। ইন্টারেস্ট রেট বেশি মানে আমি ওই টাকাটাকে এমন কোথাও ইউজ করতে পারছি যেখানে থেকে অনেক ইন্টারেস্ট পাবো, এটা কোম্পানি ডিসাইড। নেট প্রিমিয়াম, দ্য এস্টিমেট অফ মর্টালিটি অ্যান্ড ইন্টারেস্ট গিভ দ্য নেট প্রিমিয়াম। গ্রস প্রিমিয়াম, গ্রস প্রিমিয়াম কি? নেট প্রিমিয়ামের সাথে লোডিং অ্যাড হবে। Adequacy, equity, competitiveness. Gross premium is the net premium plus an amount called loading. There are 3 considerations guiding the principle. Ki ache adequacy. The total loading from all policies must be sufficient to cover the company's total operating expenses. আমি যা লোডিং বসাবো আমার টোটাল কত সেল হয় সেটা আমার প্রিভিয়াস ডেটা থেকে আমাকে একটা অ্যাজাম্পশন নিতে হবে, নিয়ে আমি বের করব যে আমার তাহলে কত ফান্ড দরকার, যেখানে আমার যদি এত পার্সেন্টেজ টোটাল ক্লেম আসে তাহলে আমার সেটা উঠে আসে, সেটা হচ্ছে লোডিং পার্ট। ইকুইটি, এক্সপেন্সেস অ্যান্ড সেফটি মার্জিনস, ঠিক আছে। তো আমার এক্সপেন্সেস আছে, আমার
বিভিন্ন রকম সেফটি মেজার্স প্লে করতে হয়, কম্পিটিটিভনেস, মার্কেটে অন্য কোম্পানিরা কত প্রিমিয়াম চার্জ করছে সেটাও আমায় কনসিডার করতে হবে। আমি এমন একটা করলাম কি দেখা গেল সবচেয়ে বেশি বিক্রি হবে, ব্র্যান্ড ভ্যালুরও ব্যাপার আছে। যেমন এলআইসির যে টার্ম ইন্স্যুরেন্স প্রোডাক্টসের প্রিমিয়াম অন্য প্রাইভেট প্লেয়ারদের থেকে অনেক বেশি, বাট যেহেতু ওর ব্র্যান্ড নেমটা হয়, ওর ক্লেম ডিসবার্সমেন্ট এত ভালো যে লোকে বেশি প্রিমিয়াম দিয়েও কিনতে রাজি। ইট ডিপেন্ডস, যে অনেক অনেক ফ্যাক্টর আছে। আমি জাস্ট বললাম ওই জন্য যে অ্যাকচুয়ারিয়াল একটা বড় সায়েন্স, তো আমরা জাস্ট একটা বেসিক আইডিয়া নেওয়ার জন্য এই চ্যাপ্টারটা রাখা হয়েছে। এটা মানে জানতে হবে বেসিক জায়গাগুলো, বাট এটা ডিটেলস বলা একটা চ্যাপ্টার দিয়ে সম্ভব। ইটস এ ভেরি বিগ ভাস্ট সাবজেক্ট। তো লাইফ ইন্স্যুরার্স হ্যাভ টু ইনকার ভেরিয়াস টাইপস অফ অপারেটিং এক্সপেন্সেস, এজেন্টস ট্রেনিং, রিক্রুটমেন্ট, কমিশন, স্টাফ স্যালারি, অফিস অ্যাকোমোডেশন, অফিস স্টেশনারি, ইলেকট্রিসিটি, মিসেলেনিয়াস। তো এইগুলো সবই ওই প্রিমিয়ামের মধ্যে লোডিংয়ের মাধ্যমেই টাকাগুলো তুলতে হয়, তাহলে আসবে কোথা থেকে? এ লাইফ ইন্স্যুরার ইনকার্স টু টাইপস অফ এক্সপেন্সেস, নিউ বিজনেস এক্সপেন্সেস, রিনিউয়াল এক্সপেন্সেস। নতুন বিজনেসের জন্য এক্সপেন্সেস হয়, আর রিনিউয়াল হচ্ছে যখন এক্সিস্টিং বিজনেস, সেখানেও রিনিউয়াল পার প্রিমিয়াম জমা দেওয়া এবং সব কিছু তার পিছনেও এক্সপেন্ডিচার আছে, তার অন্য বেনিফিটসের পিছনেও এক্সপেন্ডিচার আছে। Expenses also determined in different ways depending on the type of expenses. কমিশন ইনসেন্টিভকে একটা আলাদা হিসাব ধরছে, হ্যাঁ। মেডিকেল এক্সামিনার্স ফিস, এটাও একটা এক্সপেন্স। থার্ড ক্যাটাগরি ওভারহেডস হচ্ছে স্যালারিজ, রেন্টস, ওকে। ল্যাপসেস অ্যান্ড কন্টিনজেন্সিস, এগুলো এক্সপেন্সেসের মধ্যে পড়ে। সব পলিসিতে চলবে না, কিছু তো ল্যাপস হবে, কিছু তো ক্লেম হবে। উইথ প্রফিট পলিসিস অ্যান্ড বোনাস লোডিং, উইথ প্রফিট পলিসিস যেগুলো আছে সেখানে বোনাস দিতে হয়, সেইটার একটা পার্ট যায়। তাহলে গ্রস প্রিমিয়াম হচ্ছে নেট প্রিমিয়াম প্লাস লোডিং ফর এক্সপেন্সেস, লোডিং ফর কন্টিনজেন্সিস, বোনাস লোডিং। সারপ্লাস অ্যান্ড বোনাস, ডিটারমিনেশন অফ সারপ্লাস অ্যান্ড বোনাস। এরপরে যেটা প্রফিট হয়, মানে সমস্ত ইনকাম মাইনাস এক্সপেন্সেস যেটা থাকে, দ্যাট ইজ সারপ্লাস, তার থেকে একটা পার্সেন্টেজ বোনাস হিসেবে ডিক্লেয়ার করা হয়। সারপ্লাস ইজ দ্য এক্সেস অফ ভ্যালু অফ অ্যাসেটস ওভার ভ্যালু অফ লাইবিলিটিস। যা এক্সপেন্স আছে সেটা মাইনাস করলে যেটা থাকে, দ্যাট ইজ সারপ্লাস, ওকে। তো প্রফিট ইজ এক্সেস। Profit also forms part of the balance sheet of a firm. Okay. Example: XYZ firm has 31st March 2013 is given as its income less expenses or its assets less liabilities as on the date. In both instances, the profit is clearly defined and is known. Can we apply a similar argument and specify the liability and asset in case of life insurance valuation? For life insurance, surplus হচ্ছে asset minus liability. Let us understand liabilities কি কি আছে। For given block of life insurance policies, the life insurers have to make provision for meeting future claims, expenses and other expected payouts that may arise. The insurer also expects to receive premiums for these policies. Liabilities are thus determined as the present value of all payments that have to be made less the present value of all premiums expected to be received on these policies. তো বুক ভ্যালু, মার্কেট ভ্যালু, ডিসকাউন্টেড প্রেজেন্ট ভ্যালু। বুক ভ্যালু যেটা ওর অ্যাকচুয়াল ভ্যালু, মার্কেট ভ্যালু যেটা ওর মার্কেটে যার ভ্যালুয়েশন দাঁড়িয়েছে, ডিসকাউন্টেড প্রেজেন্ট ভ্যালু। ফিউচার ইনকাম স্ট্রিম অফ ভেরিয়াস অ্যাসেটস ক্যালকুলেট করে সেগুলো ডিসকাউন্টিং ফ্যাক্টর অ্যাড করে কিন্তু ওর ডিসকাউন্টেড ভ্যালু বের করে। তো সারপ্লাস ইজ দাস এ ফাংশন অফ হাউ অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিজ আর ভ্যালুড. When a life insurer is very conservative in its valuation, it would result in liabilities being overvalued than otherwise, while assets are undervalued. আবার উল্টোটাও হয়। তো কে কীভাবে দেখছে, কী অ্যাপ্রোচ, কনজারভেটিভ অ্যাপ্রোচ না লিবারাল অ্যাপ্রোচ, এটাও একটা ফ্যাক্টর। অন দ্য আদার হ্যান্ড, if assets and liabilities are valued liberally, it has the opposite result. তো it varies from company to company, ওই জন্যই রেটসও ভ্যারি হয়। অ্যালোকেটিং দ্য সারপ্লাস, সারপ্লাসটা কীভাবে অ্যালোকেট করবো, বোনাস কী দেবো, সলভেন্সি রিকোয়ারমেন্ট, আমাকে একটা পোর্শন রাখতে হবে যেটা আমার সবসময় লিকুইড ফান্ড, এটা আমার পেমেন্টস করার জন্য লাগে। ফ্রি অ্যাসেটস, অ্যানাদার পারপাস ফর হ্যাভিং সারপ্লাস, ঠিক আছে।
কিছু কিছু ফ্রি অ্যাসেট আমাকে তৈরি করতে হবে যেটা আমার আদার লাইবিলিটিসের জন্য কাজে লাগবে। বোনাস, বোনাস পার্ট আছেই। টাইপস অফ রিভার্সনালি বোনাস, বোনাস কত রকম হয়? টার্মিনাল বোনাস, সুপার কম্পাউন্ড বোনাস, কম্পাউন্ড বোনাস, সিম্পল রিভার্সনালি বোনাস। তো কোনো কোম্পানি কম্পাউন্ড বোনাস দেয়, কেউ সিম্পল দেয়, কেউ টার্মিনাল একবারই দেয়, ইট ডিপেন্ডস। সিম্পল রিভার্সনালি বোনাস আমরা সবাই জানি সিম্পল ইন্টারেস্ট হিসেবে দেওয়া হয়। কম্পাউন্ড কম্পাউন্ডেড ইন্টারেস্টে দেয়। টার্মিনাল একবারই দেয় ফাইনাল ভ্যালুয়েশনের ওপরে। ওকে, আর কন্ট্রিবিউশন মেথড, আনাদার মেথড ইজ ডিস্ট্রিবিউশন অফ টার্মিনাল বোনাস। টার্মিনাল বোনাস তো হয়ে গেল, হ্যাঁ তিনটেই আছে। আর সুপার কম্পাউন্ডটা, হ্যাঁ সুপার কম্পাউন্ড বোনাস হচ্ছে বোনাস ইজ অ্যারাইভড অ্যাট দ্য পার্সেন্টেজ অফ বেসিক বেনিফিট অ্যান্ড অ্যাপ্লাইং অ্যানাদার পার্সেন্টেজ অন অ্যাটাচড বোনাস। অ্যাটাচড বোনাস যেটা আছে তার ওপরেও একটা কিন্তু ও পার্সেন্টেজ দিচ্ছে, মানে ওটার ওপরেও একটা ইন্টারেস্ট দিচ্ছে, যে বোনাসটা অলরেডি অ্যাটাচড আছে তার ওপর। ওকে, contribution method, another method for distribution of surplus হচ্ছে contribution method. Under this method consideration is given to three sources of surplus: excess interest, mortality, savings and saving arising with respect to expense and other loadings. ঠিক আছে, তো the surplus is thus given by the difference between what was expected to happen and what actually happened over the year with respect to mortality interest. তো যদি কখনো দেখা যায় যে আমরা যেটা ধরেছিলাম তার থেকে কম হয়েছে আমাদের মানে এক্সপেন্সেস, তখন সেইটাকে আমরা সারপ্লাস হিসেবে, ওটাকেও আমরা ডিভিডেন্ড হিসেবে বা বোনাস হিসেবে, ফাইনাল অ্যাডিশনাল বোনাস হিসেবে দিয়ে থাকি। ওখানে লেখা থাকে ব্র্যাকেটে ইফ এনি, যদি কখনো হয়, মানে নাও হতে পারে। ইউনিট লিঙ্ক পলিসিস, কনজারভেটিভ ভ্যালুয়েশনে যারা চলে তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে ফাইনাল একটা সারপ্লাস বা বোনাস দেয়। ইউনিট লিঙ্ক পলিসিস উইথ প্রফিট, যেখানে বললাম যে ওই আগের চ্যাপ্টারে আমরা দেখেছিলাম যেগুলো শেয়ার মার্কেটের সাথে লিঙ্ক থাকে। ইউনিটাইজিং, তো আমি ইউনিটস করে দেবো, ইউনিট ভ্যালুয়েশন হবে, সেই ইউনিটস কিনতে হবে এবং সেই ইউনিটস ভ্যালুয়েশনের মধ্যে আমার ওর মধ্যে একটা মানে একটা আমার মর্টালিটি চার্জ থাকবে, বাকি আদার এক্সপেন্সেস থাকবে, আর একটা পোর্শন আমার ইনভেস্ট হবে। ট্রান্সপারেন্ট স্ট্রাকচার, প্রাইসিং, ট্রেডিশনাল প্রাইসিং প্ল্যানস লাইক এন্ডোমেন্ট একই রকম, খালি এখানে ডিফারেন্স হচ্ছে যে অ্যামাউন্ট অফ প্রিমিয়াম কন্ট্রিবিউট অ্যাট রেগুলার ইন্টারভ্যালস, দ্য প্রিমিয়াম মে ভ্যারি subject to a minimum that may need to be paid. The insurance cover is a multiple of premiums paid. Policy allocation charge, mortality charge, balance premium হচ্ছে meeting the allocated purchasing needs. Bearing of investment risk. Finally, since the value of units depend on the value of the life insurer's investments, there is a risk that these unit values may be lower than expected and result in the return being low and even negative. Okay, তো সাবধান, ইউলিপে অনেক সময় নেগেটিভ রিটার্নও আসতে পারে। ঠিক যখন ওর ম্যাচুরিটি হচ্ছে সেই সময় শেয়ার মার্কেট ক্র্যাশ করবে, যেমন এখন রিসেন্টলি ক্র্যাশ করেছিল, তো ও পাবে না কিছু। দ্যাট ইজ দ্য প্রবলেম উইথ ইউলিপস। Summary, term premium denotes the price that is paid by insured for purchasing the insurance policies. সামারিটা আমি আর যাচ্ছি না, যেগুলো পড়িছে ওইগুলোই সামারিতে রয়েছে। এটা আমরা যখন কোশ্চেন আনসার সেশনে যাব তখন সামারিটা আমি অ্যাটাচ করে দেবো, ইউ ক্যান জাস্ট গো থ্রু ইট বিফোর সলভিং দ্য কোশ্চেন্স। ওকে, ডকুমেন্টেশন প্রপোজাল স্টেজ, ভেরি ইম্পর্টেন্ট। কী কী থাকে একটা প্রপোজালে, কী কী ডকুমেন্টস থাকে? প্রসপেক্টাস মানে যেটা ক্লায়েন্টকে দেখানো হয়। প্রপোজাল ফর্ম মানে যেটা ফিল আপ করে ক্লায়েন্ট। হ্যাঁ, এজেন্টস রিপোর্ট, এজেন্ট যেই রিপোর্টটা দেয়, যে ওখানে অনেক কিছু থাকে, যে তুমি কতদিন ধরে চেনো, এ হেলথ কেমন, মানে এজেন্ট একটা রিপোর্ট দেয় যে ওকে, কারণ সব ইন্স্যুরার তো নিজে যাচ্ছে না, এজেন্টের মাধ্যমেই সে পৌঁছচ্ছে পার্টির কাছে। তো এইখানে এজেন্টকে খুব মরালি কারেক্ট হয়ে আর কি তাকে সঠিক ইনফরমেশনগুলো দিতে হয়। মেডিকেল এক্সামিনার্স রিপোর্ট, যদি কোনো কোনো কেসে এজ ফ্যাক্টর হয় বা হাই সাম অ্যাসিওর্ড হয়, সেখানে মেডিকেল রিপোর্টসও লাগে, মেডিকেল টেস্টস হয়। মরাল হ্যাজার্ড রিপোর্ট,
মরাল হ্যাজার্ড রিপোর্ট যখন এজেন্টস রিপোর্টের ওপরে অনেক সময় মরাল হ্যাজার্ড রিপোর্ট দিতে হয় ব্রাঞ্চ ম্যানেজার বা ডেভেলপমেন্ট অফিসার, এদেরকে অনেক ক্ষেত্রে মার্কেটিং ম্যানেজারকেও দিতে হয়, সিনিয়র ডিভিশন ম্যানেজারকেও দিতে হয়, ডিপেন্ডস কী সাইজের পলিসি। এজ প্রুফ দিতে হবে। এজ প্রুফের মধ্যে কী আছে আমরা দেখব। কেওয়াইসি, নো ইওর কাস্টমার, এটা হচ্ছে আইডি প্রুফ, অ্যাড্রেস প্রুফ। ওকে, লার্নিং আউটকামস, প্রপোজাল স্টেজ ডকুমেন্টেশনগুলো আমরা শিখব। এই চ্যাপ্টারটা ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। তো এই প্র্যাকটিক্যালি এই জিনিসগুলো অ্যাকচুয়ালি করতে হবে। লাস্ট চ্যাপ্টারে যেটা ছিল ওটা প্র্যাকটিক্যালি, ওটা অ্যাকচুয়ারিয়ালদের পার্ট, ওটা অতটা আমাদের জাস্ট সফটওয়্যারে ফেলে দিলে যা বেরিয়ে গেল, আমাদের ওই পেছনের কীভাবে ক্যালকুলেশন হচ্ছে ওটা আমাদের মাথা কামানো না। কিন্তু এইটাতে যে জিনিসগুলো আছে এগুলো সবই আমাদের ফিজিক্যালি করতে হবে, ফর্ম ফিল আপ থেকে আরম্ভ করে MHR এভরিথিং। তো প্রসপেক্টাস হচ্ছে যে আমি একটা প্রোডাক্ট যখন কাউকে প্রপোজ করছি তাকে কিভাবে সেটা প্রেজেন্টেশন করবো একটা পেজের মধ্যে, তার টার্মস অ্যান্ড কন্ডিশনস কী আছে, হ্যাঁ, তার ইউনিক সেলিং প্রপোজিশনস কী আছে। ইটস লাইক ইটস ক্যান বি এ ফ্লায়ার, একটা 1 পেজ, হ্যাঁ, একটা লিফলেট, এনিথিং লাইক দ্যাট, বা একটা বুকলেট ছোট। প্রপোজাল ফর্ম বললাম, ওটাকে পলিসি হোল্ডারকে ফিল আপ করতে হয়। all the important essential relevant information সেখানে এজ, প্রফেশন, অ্যানুয়াল ইনকাম থেকে আরম্ভ করে ফ্যামিলি হিস্ট্রি, হেলথ হিস্ট্রি, এভরি ডিটেলস থাকে। তো when practically I can share the soft copy of proposal forms just to so that you can have a look. হ্যাঁ, যদি কারোর মনে হয় যে আমি প্রপোজাল ফর্ম কীরকম হয় দেখতে চাই, তো আমাকে মেসেজ করলে আমি বলে দেবো, পাঠিয়ে দেবো সফট কপি, দেখে নিলে একটা আইডিয়া হবে। এজেন্ট একটা রিপোর্ট দেয়, সেখানে সব কিছু লেখা থাকে যে কীভাবে। তো কাস্টমারের হেলথ, হ্যাবিটস, অকুপেশন, ইনকাম, ফ্যামিলি ডিটেলস, এইগুলো এজেন্টের থেকেও একটা রিপোর্ট নেওয়া হয়, এটাকে এজেন্টস রিপোর্ট বলে। মেডিকেল এক্সামিনার্স রিপোর্ট, যদি মেডিকেল টেস্ট হয় তাহলে তার একটা রিপোর্ট থাকবে। MHR, মরাল হ্যাজার্ড রিপোর্ট, এটা একটা কন্ট্রাক্ট ইন্স্যুরেন্স কোম্পানি আর পলিসি হোল্ডারের মধ্যে। তো মরাল হ্যাজার্ডস থাকতে পারে, মরাল হ্যাজার্ড মানে কি? Likelihood of client's behavior might change as a result of purchasing a life insurance policy, and such a change would increase the chance of a loss. Like আমি আমার example দিচ্ছি, John Doe recently purchased a life insurance policy. He then decided to go on a skiing expedition at a site which was touted to be one of the most dangerous skiing places on the earth. In the past, he had refused to undertake such expeditions. তো এই ধরনের জিনিস হয়। Moral hazard can be health hazards, can be occupational hazards. I mean, লোকটার বিহেভিয়ার চেঞ্জ হয়ে যায় ইন্স্যুরেন্স পলিসি নেওয়ার পরে, যার থেকে রিস্ক বাড়তে পারে টোটাল পলিসি হোল্ডার্সদের ওপর। কারণ যদি ক্লেম হয় তাহলে সবার টাকা থেকেই ওটা কাটা যাবে। কারণ এর আগেই আমরা দেখেছি প্রিমিয়ামে যে যদি আমার ক্লেম আমার এক্সপেক্টেডের থেকে কম আসে ইন্স্যুরেন্স কোম্পানির, তো সারপ্লাসটাকে বোনাস হিসাবে সবাইকে দেওয়া হয়। তো যদি ক্লেম বেশি আসে তাহলে ওই সারপ্লাসটা সবাই পাবে না, এফেক্টটা কিন্তু সবাই হবে। তো এছাড়াও মরাল হ্যাজার্ড অনেক রকম হতে পারে। আমি জানি আমার একটা ডিজিজ আছে, আমি সেই ডিজিজটা গোপন করে গিয়ে একটা ইন্স্যুরেন্স পলিসি করলাম এবং তার 2 বছর পরে আমার ওই ডিজিজেই ডেথ হলো। তো ইট ইজ এ মরাল হ্যাজার্ড, ইট ইজ ইমোরাল অ্যাক্টিভিটি। কারণ ইন্স্যুরেন্স সবসময় কী বলা হয় যে ইটস এ প্রিন্সিপাল অফ গুড ফেথ। তো গুড ফেথ কিন্তু ব্রিচ করা হচ্ছে এখানে, সুতরাং ইট ইজ এ মরাল হ্যাজার্ড। মরাল হ্যাজার্ড আরও হতে পারে, একজনকেও এই যে এখানে লিখেছে হ্যাবিটস, অকিউপেশন, সোশ্যাল ব্যাকগ্রাউন্ড, ইনকাম, হ্যাঁ, এগুলো সব কিছু হতে পারে। আমি স্মোকিং করি, আমি ড্রিঙ্কিং করি, মরাল হ্যাজার্ড। আমার অকিউপেশন মাইট বি মরাল হ্যাজার্ড। আমার সোশ্যাল ব্যাকগ্রাউন্ড, আমি বস্তিতে থাকি, আমার ওটা মরাল হ্যাজার্ড হতে পারে। আমি লো ইকোনমিক ব্যাকগ্রাউন্ডের লোক, সুতরাং আমি লো হাইজিনিক এবং কি বলবো, আমার সাবস্ট্যান্ডার্ড লাইফ লিড করি, ফলে আমার চান্সেস অফ ডেথ
ইজ মোর। আমার যদি কিছু হয়, আমি প্রাইভেট হসপিটালে হাই এন্ড চিকিৎসা করাতে পারবো না। ওকে, তো এই ফ্যাক্টরগুলো আছে। এজ প্রুফ, স্ট্যান্ডার্ড এজ প্রুফ কী হয়, ভেরি ইম্পর্টেন্ট। স্কুল সার্টিফিকেটস, বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট, প্যান কার্ড, সার্ভিস রেজিস্টার, সার্টিফিকেট অফ ব্যাপটিজম, এগুলো নর্মালি ইউজ হয় না। ফ্যামিলি বাইবেল, আইডেন্টিটি কার্ড অফ ডিফেন্স পার্সোনাল, অবশ্যই ডিফেন্স পার্সোনাল খালি না, এনি গভর্নমেন্ট আইডি কার্ড। চিলড্রেনদের ক্ষেত্রে স্কুল আইডি কার্ড এজ প্রুফ হয়। বার্থ সার্টিফিকেট তো বাচ্চাদের ক্ষেত্রে থাকবেই মোস্ট কেসেস। ম্যারেজ সার্টিফিকেট ইস্যুড ইন রোমান ক্যাথলিক চার্চ। এছাড়াও এই মুহূর্তে এখন আধার কার্ড ইজ এ স্ট্যান্ডার্ড এজ প্রুফ, বাট নট ইন কেস অফ অল কোম্পানিজ। তো এখানে বইতে যা আছে এগুলোই লেখাই ভালো, বিকজ আদারওয়াইজ দেয়ার ক্যান বি ডিফারেন্সেস। সো আচ্ছা, নন স্ট্যান্ডার্ড এজ প্রুফ। নন স্ট্যান্ডার্ড এজ প্রুফ কিছু ডকুমেন্ট হয়, হরস্কোপ, রেশন কার্ড, সেলফ ডিক্লারেশন, এফিডেভিট, সার্টিফিকেশন অফ ভিলেজ পঞ্চায়েত। ভ্যালিড এজ প্রুফ নন স্ট্যান্ডার্ড হয়ে গেল। অ্যান্টি মানি লন্ডারিং, AML, ভেরি ইম্পর্টেন্ট। আমি যে টাকাটা রাখছি সেই টাকাটা আমি কোথায় রাখছি, তার সোর্স অফ ইনকাম কি, তো এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, টাকার সোর্স অফ ইনকাম। তো এখন নর্মালি যে কোনো ইন্স্যুরেন্স পলিসির সাথে প্যান কার্ড অ্যাটাচ করে দেওয়া হয় এবং KYC ডকুমেন্টস নেওয়া হয়। অনেক ক্ষেত্রে বড় প্রিমিয়াম হলে সোর্স অফ ইনকামও দেখাতে বলা হয়, যেমন IT ফাইল অর ব্যাঙ্ক স্টেটমেন্টস। এবং AML এর জন্য কোম্পানিজরা ইন্টারনাল পলিসি কন্ট্রোলস তো আছে, যেটা আমি বললাম। অ্যাপয়েন্টমেন্ট অফ প্রিন্সিপাল কমপ্লায়েন্স অফিসার, রিক্রুটমেন্ট অ্যান্ড ট্রেনিং অফ এজেন্টস, AML মেজার্স, এজেন্টের ট্রেনিং দেওয়া হয়, ইন্টারনাল অডিট করা হয়। মানে একটা পলিসি পাস হওয়ার পরেও ইন্টারনাল অডিটার এসে কিন্তু সেখানে কোশ্চেন তুলতে পারবে কি হাউ ক্যান ইউ ডু দিস। তো এগুলো আছে। কেওয়াইসি কি, ফটোগ্রাফ, এজ প্রুফ আর প্রুফ অফ অ্যাড্রেস। নো ইয়োর কাস্টমার, তার মধ্যে ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, টেলিফোন বিল, ইলেকট্রিসিটি বিল, ব্যাঙ্ক পাসবুক এটসেট্রা আসে। প্রুফ অফ আইডেন্টিটিও এইগুলোই আসবে, যেখানে ফটো আছে এবং তার অ্যাড্রেস আছে, ফটো আইডি। ইনকাম প্রুফ কিছু ক্ষেত্রে লাগে KYCর মধ্যে। ফ্রি লুক পিরিয়ড হচ্ছে একটা 15 ডেজের টাইম দেওয়া হয়, এটা কুলিং পিরিয়ড বলে। পলিসি বন্ড হাতে পাওয়ার পরে 15 দিনের মধ্যে কাস্টমার মানে পলিসি হোল্ডার যদি মনে করে যে আমাকে যা বোঝানো হয়েছিল পলিসি করার সময়, আমার সেই রিকোয়ারমেন্টগুলোর সাথে অরিজিনাল পলিসি বন্ডে যা লেখা আছে ইট ডাজ নট ম্যাচেস উইথ মাই রিকোয়ারমেন্টস, সো ক্যান ক্যান্সেল। তো অনলি সাম এক্সপেন্সেস বাদ দিয়ে বাকি পুরো টাকা ফেরত পেয়ে যাবে। ওকে, তো দ্যাট ওয়াজ দ্যাট, এইটুকুই ছিল। Let us move to the next chapter. This chapter was very important. Documentation policy condition 1. Okay. কি হয়? First premium receipt. Very important document. এটা এর মধ্যে পলিসি হোল্ডারের নাম, পলিসি নাম্বার, প্রিমিয়াম অ্যামাউন্ট, মেথড অ্যান্ড ফ্রিকোয়েন্সি অফ প্রিমিয়াম পেমেন্ট, নেক্সট ডিউ ডেট, হ্যাঁ, ডেট অফ কমেন্সমেন্ট, ফাইনাল ম্যাচুরিটি, ডেট অফ পেমেন্ট, এসব ডিটেল লেখা থাকে। যতক্ষণ না পলিসি বন্ড হাতে পাচ্ছি ততক্ষণ FPR হচ্ছে আমার প্রমাণ যে আমার পলিসি চালু হয়ে গেছে, এটা স্টার্ট। পলিসি ডকুমেন্টের এটাকে পলিসি বন্ড বলি আমরা, ওটাই পলিসি ডকুমেন্ট। এর মধ্যে পলিসি শিডিউল থাকবে ফার্স্ট পার্টে, পলিসি ডিটেলসগুলো, জেনারেল পলিসি ডিটেলস, ইন্স্যুরেন্স কোম্পানির নাম, পলিসি হোল্ডারের নাম, এই টোটাল ডিটেলসগুলো থাকে। আর সেকেন্ড পার্টে থাকে পলিসির যে স্ট্যান্ডার্ড প্রভিশনস আছে সেইটা, স্পেসিফিক পলিসি প্রভিশনসও থাকে। তো suppose example, a clause precluding death due to pregnancy for a lady who is expecting at the time of the writing the contract, এটা একটা ওর ক্লজ হতে পারে, সেটা থাকবে স্পেশাল ক্লজ। Name and address of the policy holder, date when the policy was effected, এগুলো record of claims,
These are all questions.